বন্ধুরা, আমি ফাইনালি এসে পৌঁছেছি দীঘায়। আর দীঘায় সমুদ্র সৈকতে এখন আমরা আছি মোহনাতে। হে গাইস, এই ব্যস্ততম জীবনের মাঝে আমরা চলে গেছিলাম একদিন সময় কাটাতে দীঘা। হ্যাঁ বন্ধুরা, আমাদের বাঙালির শ্রেষ্ঠ তিনটি ঘোরার জায়গা সেটা হচ্ছে দীপুদা। দীপুদা মানে হচ্ছে দি দিয়ে দীঘা, পু দিয়ে পুরী, আর দা দিয়ে দার্জিলিং। আর পুরী হচ্ছে একটু দূরে, তাই আমাদের যেতে গেলে 2-3 দিনের ছুটি তো ম্যাক্সিমাম লেগেই যায়। আর দার্জিলিং তো 4-5 দিনের ছুটি তো লাগবেই। তাই এত কিছু না ভেবে আমার কাজের ছুটি মাত্র একদিন ছিল, তাই সকালবেলা বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। সবাইকে গুড মর্নিং জানিয়ে আজ এই ব্লগটা শুরু করছি। নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলে যে নতুন হয়ে ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে থেকো। চলো বন্ধুরা, আজ আমি শেয়ার করতে চলেছি দীঘার কী করে গেলাম এবং সেখানে কোথায় কোথায় ঘুরলাম, পুরোটাই এই ভিডিওর মধ্যে থাকছে, তাই পুরোটা দেখার অনুরোধ রইল। চলুন আজকে শুরু করি দীঘার ব্লগ। দেখতেই পাচ্ছেন আমরা বিশ্ববাংলা গেটের সামনে এসে উপস্থিত হয়েছে আবার আমাদের বাইককে নিয়ে। সত্যি আমরা গেছিলাম বাইকে করে। প্রথমে ভেবেছিলাম ট্রেনে করে যাওয়ার কথা ভেবেছিলাম, বা বাসে করে যাওয়ার কথাও ভেবেছিলাম, কিন্তু না, এত কিছু না ভেবে ভাবলাম ট্রেন তো অনেকটাই লেট থাকে এখন, আর বাস তো কখন কি পাবো না পাবো, ঠিক আছে। আর বাইকে করে যাওয়ার দীঘা যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। যারা গেছো তারা অবশ্যই বুঝতে পারবে। এরকম বাইক চালিয়ে বা বিশ্ববাংলা গেটের নিচ দিয়ে যাওয়ার এর অনুভূতিটাই আলাদা, খুবই ভালো লাগছিল। আর তোমাদের সামনে দেখতেই পাচ্ছ এই বিশ্ববাংলা গেটের ছবি। যারা বাইকে করে দীঘা গেছো তারা অবশ্যই এই বিশ্ববাংলা গেটের সাক্ষী তো থাকবেই। অবশেষে আমরা দীঘা এসে পৌঁছালাম। 3 ঘন্টা জার্নি করে আমাদের দেউলটি থেকে দীঘা মাত্র 3 ঘন্টা সময় লেগেছিল বাইকে। আর বাইকে এসে আমরা প্রথমেই নিয়ে নিলাম রুম সমুদ্রের ধারে, তারপরে বেরিয়ে পড়েছিলাম মোহনার দেখতে যাওয়ার উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ, তাও আবার বাইকে করে। আপনি যদি ট্রেনে করে আসেন বা বাসে করে আসেন তাহলে আপনাকে হোটেল নেওয়ার পর যখন মোহনার দিকে ঘুরতে যাবেন বা অন্য কোথাও ঘুরতে যাবেন, টোটোতে ম্যাক্সিমাম 20 টাকা 25 টাকার নিচে আপনার, আমি ঠিক ভাড়াটা বলতে পারছি না, তবে এর নিচে ভাড়া আপনি পাবেন বলে আমার মনে হয় না। তাই আমরা বাইক নিয়ে গেছিলাম। বাইক নিয়ে যেতে পুরোটাই কভার করতে পেরেছি এবং অনেক জায়গাগুলো আমরা নিজের ইচ্ছা মতো ঘুরতে পেরেছি এবং যেখানে যেমন টাইম দেওয়ার পুরোটাই দিতে পেরেছি। দেখতেই পাচ্ছেন আমরা এসে গেছি এখন আমরা দীঘার মোহনাতে। মোহনার রাস্তায় হাঁটছিলাম, সত্যি খুবই একটা সুন্দর মুহূর্ত কাটছিল। বন্ধুরা, তোমরা দীঘার একটু সমুদ্রের অপরূপ সৌন্দর্য উপভোগ করো। সমুদ্রের ঢেউগুলো দেখলে আপনার মন ভরে যাবে। আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। আমি ফাইনালি এসে পৌঁছেছি দীঘায়। আর দীঘায় সমুদ্র সৈকতে এখন আমরা আছি মোহনাতে, দেখতেই পাচ্ছ তোমরা। আর তোমার কেমন লাগছে বলে দাও বন্ধুদেরকে। দেখছো তো, এইগুলো সব আমার হাতে। হ্যাঁ, সত্যি বন্ধুরা, দীঘায় এলে এই জিনিসপত্র ধরার জন্য একটা লোককে দরকার, ঠিক আছে, তাই এনাকে নিয়ে আসা। দেখতে পাচ্ছ, আমাকে জিনিসপত্র ধরার জন্য নিয়ে এসছো। আর যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা শেয়ার করি। দীঘায় এসছো কিন্তু এইরকম ধরনের, দেখতে পাচ্ছ, এরকম ধরনের জিনিস কে কে ঘুরাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি তো এগুলো ঘুরিয়ে নিয়ে যাবো। দেখতে পাচ্ছ আবার একটা ঘুরিয়ে পেয়েছে। সত্যি সঙ্গে থাকো, দেখতে থাকো, আর ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। চলো বন্ধুরা। সমুদ্রের ঢেউ দেখতে দেখতে কেটে গেল অনেকটাই সময়। তারপর আমরা চলে এলাম দীঘার মোহনার মাছের বাজারে। মাছের বাজারে দেখে আমি তো অবাক। দেখুন একবার আপনারা
কত রকম মাছ এখানে যে আছে আমরা তা নামই জানি না। এরকম বড় বড় চিংড়ি থেকে শুরু করে বড় বড় ক্যাংড়া, বড় বড় মাছ, যেগুলো আমি তো চোখেই দেখিনি এত বড় বড় মাছ, এত সুন্দর সুন্দর মাছের যে মানে রূপ তা কি বলবো। আর তারপরেই চলে গেছিলাম এইরকম একটা জুওলজি সার্ভে অফ ইন্ডিয়া, যেখানে ছিল মাছের অ্যাকোরিয়াম, বিভিন্ন সামুদ্রিক মাছ এবং বিভিন্ন সামুদ্রিক ক্যাংড়া দিয়ে ভেতরটা সাজানো ছিল অ্যাকোরিয়াম দ্বারা। ওখানে ভিডিও করার বারণ ছিল, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। তারপর বেরিয়ে এসে আমরা এরকম একটা মটকা টেস্ট করেছিলাম, ওইখানকার দীঘার মটকা সত্যি ভালো ছিল। তারপর গল্প করতে করতে কেটে গেছে অনেকটাই সময়, প্রায় দুপুর গড়িয়ে এসেছে। আমরা রুমে ফিরে গেলাম, তারপর গিয়ে চান খাওয়া দাওয়া করে আমরা বিকেলের জন্য প্রস্তুত হয়ে পড়েছিলাম। বিকেলে দেখুন, বিকেলে আমরা সমুদ্রের ধারে বসে এরকম সমুদ্রের ধারে চা খাওয়ার মজাটাই আলাদা, তাই আমরা একটা চা নিচ্ছিলাম আর চাটা তিনি এইভাবে তৈরি করছিলেন। আমাদের এখানে চা গ্লাসের মধ্যে থাকে, সেখান থেকে গড়িয়ে দেয়, কিন্তু এখানকার চা দেখুন ওইখানে নিচে স্টোভ জ্বলছে, তার উপর চা দিয়ে চাটাকে তৈরি করা হচ্ছিল, বেশ সুন্দর লাগছিল। আর সামুদ্রিক হাওয়া খেতে খেতে এই চা খাওয়ার অনুভূতিটা এক অন্যরকম ছিল। তাই বলছি বন্ধুরা, হাতে যদি একদিন সময় থাকে তাহলে সময় নষ্ট না করে চলে যাও দীঘা। দীঘা থেকে ঘুরে আসো, মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে। আর চাটা তিনি এইভাবে তৈরি করছিলেন। আর চায়ের দাম পড়েছিল 10 টাকা পার কাপ। 10 টাকা করে চা দীঘাতে আমরা কিনেছিলাম। চায়ের চুমুক দিতে দিতে কেটে গেল অনেকটাই সময়। তারপর আমরা বিশ্ব বাংলার ওইখানের আমরা চলে গেছিলাম একটু রিলস বানাতে। এরকমভাবে একটু রিলস বানালাম। তারপর আমরা অনেকটা সময় কাটানোর পর এরকম আই লাভ দীঘা দেখতে চলে এলাম। আই লাভ দীঘার সামনেও খানিকটা বসেছিলাম, সময় কাটাচ্ছিলাম, তারপরে ছবি তুলে সময়টা এইভাবেই আমরা কাটাচ্ছিলাম। পরের দিন সকালে আবার বাইক নিয়ে চলে গেছিলাম দীঘার মোহনাতে সূর্য উদয় দেখতে। আমরা সূর্য উদয় দেখতে পারিনি, তার একটাই কারণ ওই দিন খুবই কুয়াশা পড়েছিল, তাই সূর্য উদয় খুব একটা ভালো করে দেখতে পারিনি। কিন্তু এইরকম সকালবেলা সমুদ্রের জল এরকম যখন পাথরগুলোতে এসে লাগছিল, সত্যি এর আলাদা একটা সুন্দর লাগছিল, খুবই ভালো লাগছিল। তারপর আমরা একটু ছবি তুললাম সকালবেলা, তারপর বাড়ি আসার উদ্দেশ্যে রেডি হয়ে পড়লাম। তাই বন্ধুরা, ব্লগটার এখানেই শেষ করছি। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে থেকো, সবাই ভালো থেকো। চলো টাটা, হরে কৃষ্ণ।